অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই এবং তোমাদের বাড়ির সবাইকে নিয়ে সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। তোমাদের আমি আজকে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, এই পেপারের প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা, দি রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের জন্য যে বইটা ফলো করছি, বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান তথা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জীবন কৃষ্ণ সাহা, সুনির্মল চন্দ্র বসু লিখিত গ্রন্থপটির প্রকাশিত বইটা ফলো করছি এবং আজকে বাস্তুবিদ্যা তথা ইকোলজি অংশের প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা তথা রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই বইটায় 109 পৃষ্ঠায় এই চ্যাপ্টারটা শুরু হয়েছে। আমি এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। তো যাই হোক, প্রথমেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি এই পাঠ আলোচনা শুরু করছি। তা আমি যেটা বলছিলাম যে আমি ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স তথা বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান, এটা জীবন কৃষ্ণ সাহা ও সুনির্মল চন্দ্র বসু লিখিত গ্রন্থকুটির প্রকাশিত বই থেকে আলোচনা করছি এবং তথা বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান তথা ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের বাস্তুবিদ্যা অংশ তথা ইকোলজি অংশ থেকে আমি আলোচনা করব। এই ইকোলজি অংশের এই বইয়ের 109 পৃষ্ঠা প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা তথা দি রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজকে মূলত তোমাদের কামরুজ্জামান স্যারের ক্লাস ছিল। স্যারের একটু অন্য কাজে ব্যস্ততার জন্য আমি ক্লাসে। তো যাই হোক, আমি শুরু করি। তোমাদের এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ দুইটা অংশ আছে। একটা হলো সূর্য একটি তাপ কেন্দ্রীয় শক্তির উৎস তথা দি সান ইজ এ থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্সেস, আরেকটা হলো রেডিয়েন্ট এনার্জি। এই দুইটা এই টপিকের মূল অংশ তোমাদের সিলেবাস অনুযায়ী। একটা হলো দি সান এ থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্সেস, আরেকটা হলো রেডিয়েন্ট এনার্জি, তৃতীয় আরেকটা হলো হিউম্যান পপুলেশন অ্যান্ড ফুড সাপ্লাই। এই চ্যাপ্টারে এই তিনটা অংশ নিয়ে আজকে আলোচনা করব। চ্যাপ্টারটা মোটামুটি ছোটই এবং তোমাদের যদি এই চ্যাপ্টারে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আসি। সূর্য একটি তাপ কেন্দ্রীয় শক্তির উৎস। দি সান ইজ এ থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্স। এখানে আমরা জানি সূর্যকে একটা আণবিক চুল্লির সাথে তুলনা করা হয়। এখানে সর্বদাই হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়, যেখানে হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে হিলিয়াম তৈরি করে এবং এর ফলে প্রচুর তাপ শক্তির প্রয়োজন। এইভাবে সূর্য ভর হারিয়ে তার বদলে শক্তি ছড়ায়। সূর্যে 4টি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটি হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়, যেখানে প্রতিটি হাইড্রোজেন পরমাণুর ভর আমরা জানি 1.008। সুতরাং হ্যাঁ অমলেশ, আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি একটু ওই যে ক্লাস বিকল্প ব্যবস্থা করতে পারি নাই, যার জন্য ক্লাসে আছি আর কি। আচ্ছা, ঠিক আছে।
পরে কথা বলবো না, হ্যাঁ পরে দেখো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে সরি, একটু একটা ফোনের কারণে ডিস্টার্ব হলো। আমরা আজ আলোচনা করতেছিলাম সূর্য একটি তাপকেন্দ্রীয় শক্তির উৎস, এবং আমরা জানি সূর্য একটা আণবিক চুল্লির সাথে তুলনাযোগ্য, যেখানে সব সময়ই হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়। আর হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করে হিলিয়াম তৈরি করার জন্য প্রচুর তাপ শক্তির প্রয়োজন। এইভাবেই সূর্য তার ভর হারিয়ে তার পরিবর্তে শক্তি ছড়ায়, এবং এখানে 4টি হাইড্রোজেন পরমাণু একত্রিত হয়ে একটি হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়। আমরা জানি প্রতিটি হাইড্রোজেন পরমাণুর ভর 1.008, সুতরাং 4টি হাইড্রোজেন পরমাণুর ভর একত্রে 4.032। কিন্তু আমরা জানি একটা হিলিয়াম পরমাণুর ভর 4.003, সুতরাং দেখা যায় বিক্রিয়ার ফলে প্রাপ্ত হিলিয়ামের ভর 4টি হাইড্রোজেন পরমাণুর ভর হতে কিছুটা কম, যার পরিমাণ হলো 0.0023। এর পরিমাণ হলো 0.023। এইটা শক্তিতে রূপান্তরিত হয়। তার ফলে আমরা বুঝতে পারি যে পরিমাণ ভর বের হয়ে আসে তার চেয়ে বেশি ভর বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে সমীকরণ আনব্যালেন্সড। আলবার্ট আইনস্টাইনের সমীকরণ বা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী E = mc স্কয়ার, যেখানে E সমান উৎপন্ন শক্তির পরিমাণ, m সমান পরিবর্তিত পদার্থের ভর এবং c সমান আলোর গতিবেগ। এই সমীকরণ হতে বোঝা যায় যে সামান্য ভর বিশিষ্ট পদার্থে শক্তিতে পরিবর্তিত হওয়ার বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। আর সূর্যের ভিতর প্রতি মিনিটে 120 মিলিয়ন টন অর্থাৎ 12 কোটি টন বস্তু শক্তিতে পরিণত হয়। পৃথিবীতে যে পরিমাণ সৌরশক্তি আসে তার 1/3 অংশই ব্যয় হয় বাষ্পীভবনে, বাকিটুকু ব্যয় হয় অন্যান্য খাতে, যার মধ্যে সালোক সংশ্লেষণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ প্রতি বছর কার্বন ডাই অক্সাইড হতে 200 বিলিয়ন টন কার্বনকে চিনিতে রূপান্তরিত করে। কারণ আমরা জানি সকল শক্তির উৎস সূর্য। এই সূর্যকে সবুজ উদ্ভিদ তার শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে শর্করা খাদ্য তৈরি করে, যে খাদ্য উদ্ভিদের চাহিদা পূরণের পাশাপাশি সমস্ত প্রাণীকুলেরও চাহিদা পূরণ করে। যেখানে ছবিতে একটা রেখাচিত্রে এই জিনিসটা দেখানো হয়েছে। এখানে সূর্য, যার ভিতরে যে হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয়, এবং এখানে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে যে হিলিয়াম তৈরি করে, যাদের ভর আমরা বলছিলাম যে 4.032, কিন্তু হিলিয়ামের ভর 4.003। বাকি যে অংশটুকু সেইটাই শক্তিভাবে নির্গত হয়। আর এর 1/3 ব্যয় হয় বাষ্পীভবনে, আর বাকি অংশ অন্যান্য কাজে ব্যবহার, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে? উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে এবং এই পানি পাতায় পৌঁছে। পাতা সূর্যের আলো থেকে শক্তি গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এখানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন এবং শর্করা তৈরি করে। অক্সিজেন বায়ুমণ্ডলে উপজাত হিসাবে নির্গত হয়, আর শর্করা উদ্ভিদে জমা হয়, যেটা উদ্ভিদের চাহিদা পূরণ করে, এবং উদ্ভিদ ভক্ষণের মাধ্যমে প্রাণীও তার চাহিদা পূরণ করে থাকে। এরপরে আসি আমরা দ্বিতীয় আরেকটা অংশ, রেডিয়েন্ট এনার্জি। সূর্যের তাপ কেন্দ্রীয় বিক্রিয়া চুল্লিতে হাইড্রোজেন যখন হিলিয়ামে রূপান্তরিত হয় তখন বিভিন্ন রকম রেডিয়েশন তৈরি হয়।
এই রেডিয়েশন তরঙ্গ হিসাবে অবস্থান করে, যেখানে প্রত্যেক রেডিয়েশনের ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। রেডিয়েশনের এই তরঙ্গ দৈর্ঘ্য মাপার জন্য ব্যবহৃত একক হলো মিলিমাইক্রন অথবা অ্যাংস্ট্রম। আমরা জানি 1 মিলিমিটার সমান 1000 মিলিমাইক্রন, 1 মাইক্রন সমান 1000 মিলিমাইক্রন এবং 10 মিলিমাইক্রন সমান 1 মিলিমাইক্রন সমান 10 অ্যাংস্ট্রম। মানুষের চোখ এই যে সূর্য থেকে আগত রেডিয়েশন বা তরঙ্গ দৈর্ঘ্য, তার মধ্যে 400 থেকে 700 মিলিমাইক্রন তরঙ্গ দৈর্ঘ্য দেখতে পায়। এই রেঞ্জের ভিতর তরঙ্গ দৈর্ঘ্যকে দৃশ্যমান আলো বলা হয়, ভিজিবল লাইট বলে। প্রত্যেক তরঙ্গ দৈর্ঘ্যের আবার আলাদা রং রয়েছে, যেমন 400 তরঙ্গ দৈর্ঘ্য রং হলো এবং 700 মিলিমাইক্রন তরঙ্গ দৈর্ঘ্যের রং হলো লাল। আর এই 400 থেকে 700 মিলিমাইক্রন তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে বাকি রংগুলো হলো বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। যেখানে রেখাচিত্রে সূর্যের এই যে রেডিয়েশন তথা তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রাগুলি দেখানো হয়েছে রেখাচিত্রে, আমরা যদি সেই রেখাচিত্রটা দেখি, শূন্য থেকে 0.1 মিলিমাইক্রন তরঙ্গ দৈর্ঘ্যকে কসমিক রে বলে। 0.01 থেকে 1 তরঙ্গ দৈর্ঘ্যের কে বলা হয় এক্স রে। 1 থেকে 400 মিলিমাইক্রন তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আল্ট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি বলে। 400 থেকে 700 আমরা যেটা বলছি মানুষ চোখে দেখতে পায় এই তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে বলা হয় দৃশ্যমান আলো, ভিজিবল লাইট, যার মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন বর্ণ রয়েছে। 700 থেকে 1 লক্ষ তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে বলা হয় ইনফ্রারেড। 1 লক্ষ থেকে তদূর্ধ্ব তাকে বলা হয় রেডিও। এই হলো সূর্য থেকে এই যে রেডিয়েশন তথা তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে আগত রশ্মি, তার বিভিন্ন একক। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের রশ্মিকে পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়। উদাহরণ হিসাবে বলা যায় ওজোন, যেটা খাটো তরঙ্গ দৈর্ঘ্য তথা শর্ট ওয়েভ রেডিয়েশনকে ধরে রাখে। আর এই খাটো তরঙ্গ দৈর্ঘ্য আরেক নাম হলো আল্ট্রাভায়োলেট তথা অতি বেগুনি রশ্মি। আর লং ওয়েভ রেডিয়েশন তথা তরঙ্গ রশ্মি, তাকে বলা হয় ইনফ্রারেড রেডিয়েশন। লং ওয়েভ রেডিয়েশন বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলে পানির বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড তাকে ধরে রাখে। পানির বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। সংক্ষেপে এই হলো রেডিয়েন্ট এনার্জি। আমরা এর আগে সংক্ষিপ্ত আলোচনা করেছি সূর্য একটি তাপকেন্দ্রীয় শক্তির উৎস তথা দি সান ইজ এ থার্মোনিউক্লিয়ার এনার্জি সোর্স। দ্বিতীয় আলোচনা করলাম রেডিয়েন্ট এনার্জি। এইবার আসি এই অংশের তৃতীয় অংশ, জনসংখ্যা ও খাদ্য সরবরাহ, হিউম্যান পপুলেশন এন্ড ফুড সাপ্লাই। আমরা জানি বর্তমান পৃথিবীতে লোক সংখ্যা প্রায় 700 কোটি এবং প্রতি বছর 1.8% হারে এই লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর 64 মিলিয়ন জনসংখ্যা বৃদ্ধি পায়, যেখানে দৈনিক জনসংখ্যা বাড়ছে প্রায় 1000 জন্ম এবং মৃত্যুর ভিত্তিতে। এইভাবে প্রতি 35 থেকে 40 বছরে লোক সংখ্যা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হবে এবং এইভাবে 1000 বছর চলতে দিলে পৃথিবীতে এত বেশি লোক সংখ্যা হবে, যার ফলে প্রত্যেক লোকের ভাগে জমির পরিমাণ হবে 1 বর্গ ফুটের 1 মিলিয়ন তথা 10 লক্ষ ভাগের 1 ভাগ। যেখানে বর্তমানে গড়ে প্রতি একজন লোকের প্রায়
5,30,000 বর্গফুট জমি আছে, যেখানে বর্তমানে পৃথিবীতে গড়ে একজন ব্যক্তির 5,30,000 বর্গফুট জমি রয়েছে। বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে আগামী 1000 বছর পরে গিয়ে একজন ব্যক্তির ভাগে এটা কমে কি পরিমাণ হবে? এটা হলো 1 বর্গফুটের 10 লক্ষ ভাগের 1 ভাগ। তাহলে কি অবস্থা ভয়াবহ! সমস্ত জীবের খাদ্য নির্ভর করে সবুজ উদ্ভিদ কি পরিমাণ সূর্য শক্তি ব্যবহার করে তার উপরে। পৃথিবীতে সুখ শান্তিতে কি পরিমাণ লোক বসবাস করবে সেটা নির্ভর করে সালোক সংশ্লেষণে কি পরিমাণ শক্তি সবুজ বৃক্ষ ব্যবহার করছে। প্রতি বছর আমরা এর আগে জেনে এসেছি 200 বিলিয়ন টন কার্বন সালোক সংশ্লেষণের মাধ্যমে জমা হয়ে থাকে। আর বর্তমান সময়ের চাষের জমির মোট আয়তনের দ্বিগুণ জমি চাষ করতে পারলে খাদ্য সমস্যার সমাধান হতে পারে। এখানে উল্লেখ করা যায় যে বর্ধিত জমিও সম উর্বরা হওয়া প্রয়োজন। সালোক সংশ্লেষণের মাধ্যমে যে পরিমাণ খাদ্য তৈরি হয় হিসাব করে দেখা গেছে এর শতকরা 50 থেকে 80 ভাগ হয় সমুদ্র এবং বিভিন্ন নিমজ্জিত এলাকা অর্থাৎ জলাবদ্ধ এলাকায়। এখন প্রশ্ন আগে আমরা কি সমুদ্রকে করব? প্রাণীদের জন্য বিভিন্ন রকমের সামুদ্রিক শৈবাল এবং আগাছাকে চৌবাচ্চায় বেশি করে চাষ করতে পারি। এছাড়া ভালো উচ্চ ফলনশীল উদ্ভিদ তৈরি করেও খাদ্য সমস্যার সমাধান করা যায়। উদ্ভিদ প্রজননবিদগণ এই ব্যাপারে বেশ প্রচেষ্টা চালাতে পারেন। এছাড়া উদ্ভিদ রোগ তত্ত্ববিদ, শারীরতত্ত্ববিদ এবং মৃত্তিকা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে সাহায্য করে যথেষ্ট পরিমাণে ফলন বাড়াতে পারেন। আর খাদ্য সমস্যার সমাধান করা বেশ কঠিন কাজ। এই পৃথিবীতে কি পরিমাণ পৃথিবী আরামে ও সুখ শান্তিতে বাস করতে পারে তা হিসাবে লোক সংখ্যা ঠিক সেই পরিমাণে সীমিত রাখার চেষ্টা করা প্রয়োজন। এবার আসি কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়ার্ল্ড ক্লাইমেট। বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষায় সবুজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সবুজ উদ্ভিদ। বায়ুমণ্ডলে আমরা জানি অক্সিজেনের পরিমাণ প্রায় 20 ভাগ। অপরদিকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শতকরা 0 বৃদ্ধি পেলে পরিবেশে নানারূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রথমত এতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার পৃথিবীর সম্প্রদায়ের অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এই অনভিপ্রেত অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ রাখা। আর এই জন্য সবুজ উদ্ভিদের ভূমিকাই মুখ্য তথা প্রধান। জাতীয় উন্নয়নের লক্ষ্যে আজ প্রতিটি দেশে নতুন কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে। ফলে দ্রুত শিল্পায়নের কারণে জ্বালানির ব্যবহার বাড়ছে। এর ফলে কলকারখানার চিমনি দিয়ে প্রতিদিন প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলে নির্গত হয়, পরিবেশ বিষাক্ত করে তুলছে। এছাড়া রান্না বান্নার জন্য জ্বালানি কাঠ হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং ফলে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে বাতাসে মিশছে। এছাড়া ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বাড়িঘর এবং আসবাবপত্র তৈরির জন্য কাঠ কেটে বন উজাড় করা হচ্ছে। এতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ কর্তৃক যে পরিমাণ ব্যবহৃত হতো তা ক্রমশ কমে আসছে। বৃক্ষ নিধনের ফলে এই কার্বন ডাইঅক্সাইড বিভিন্ন কলকারখানা, রান্নাবান্না এবং বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমশ কমে এসেছে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের ত্যাগের পরিমাণও বেড়ে যায়। যানবাহনের সংখ্যাও দিন দিন বেড়ে যাওয়ায় এই সকল যানবাহন থেকে প্রতিদিন প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গমন করছে।
যার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়েই চলেছে। এত সত্ত্বেও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব জ্যামিতিক হারে বাড়ছে না, কারণ সবুজ উদ্ভিদ তাদের অবদান রাখছে বলেই ঘনত্ব বাড়ার গতি অত্যন্ত স্লো। অর্থাৎ এখানে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সবুজ উদ্ভিদ। কিন্তু জাতীয় উন্নয়নের কারণে বিভিন্ন দেশে কলকারখানা এবং শিল্প গড়ে তোলা, রান্নাবান্নার কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বাড়িঘর আসবাবপত্র তৈরির কাজে কাঠ কেটে বনভূমি উজাড় করার ফলে বায়ুমণ্ডল থেকে সবুজ উদ্ভিদ সেই হারে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে না, কমে যাচ্ছে, কম। এর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বেড়েছে, যেটা জীব জগতের জন্য হুমকি স্বরূপ। কারণ আমরা জানি প্রত্যেকটা দেশে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য 1/4 তথা শতকরা 25 বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু এর চেয়ে যখনই কম হবে তখনই বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের কনজাম্পশন কমে যাবে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। সকল জীব তথা উদ্ভিদ এবং প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন গ্রহণ করে। জ্বালানির দহনে অক্সিজেন প্রয়োজন হয়, এর কারণ হলো অক্সিজেন দহনে সাহায্য করে। তাহলে এতে দেখা যায় যে কলকারখানা, রান্নাবান্না, এছাড়া যানবাহন, বৃক্ষ নিধন, এগুলার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর কারণ হলো সমস্ত জীবগুলো, উদ্ভিদ প্রাণী উভয়ই শ্বসনে কার্বন ডাইঅক্সাইড নির্গত করতেছে, অক্সিজেন গ্রহণ করছে। এছাড়া দহনের কাজেও অক্সিজেন ব্যবহার হয়, কিন্তু অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কারণ হলো একটা দেশের যে পরিমাণ বনভূমি থাকার প্রয়োজন, আমি বলেছি যে একটা দেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ভারসাম্য রক্ষার জন্য 25% তথা 1/4 বনভূমি থাকার প্রয়োজন। এটা কম হলে পরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। কারণটা আমি আগে উল্লেখ করেছি, বিভিন্ন কলকারখানা, তারপরে জ্বালানি, রান্নাবান্না, বিভিন্ন যানবাহন ইত্যাদি থেকে নির্গত এবং বৃক্ষ নিধনের ফলে বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড সবুজ উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণ করবে, সেটার পরিমাণ কমে যাওয়ার ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। অপরদিকে বৃক্ষ নিধনের ফলে সবুজ উদ্ভিদ যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শর্করা খাদ্য তৈরি করে এবং উপজাত হিসাবে অক্সিজেন নির্গত করে, সে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এর ফলে পৃথিবীতে সমস্ত জীবকুলের জন্য এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্যহীনতা, এর ফলে জীবকুলের মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং বায়ুমণ্ডলে যে ঘাটতি হয়, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে অক্সিজেন ত্যাগ করে সেই ঘাটতি পূরণ করার জন্য একটা দেশের সমস্ত পৃথিবীতে যে পরিমাণ বনভূমি থাকা দরকার সেটা নিশ্চিত করা, পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা। সুতরাং মোটামুটিভাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অপরিবর্তিত থাকে, উদ্ভিদ বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন ভারসাম্য অক্ষুণ্ণ রাখতে এই কথা অনস্বীকার্য যে যত্রতত্র ব্যাপক হারে বৃক্ষ নিধনের ব্যবস্থা রোধ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করে বায়ুমণ্ডলে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি বিভিন্ন কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে মোটামুটি সবুজ উদ্ভিদের প্রকৃতিতে ভূমিকার কথা সংক্ষেপে বলা যায় যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ অপরিবর্তিত থাকতে হলে পর্যাপ্ত সবুজ উদ্ভিদ থাকা প্রয়োজন। এইভাবে উদ্ভিদের কার্যকরী ভূমিকায় বায়ুমণ্ডলের
কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে। এছাড়া কথা অনস্বীকার্য যে যত্রতত্র ব্যাপক হারে বৃক্ষ নিধনের ফলে অত্যন্ত মন্থর গতিতে হলেও বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে চলেছে এবং এর ফলে যে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা দেখা দিবে এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে। এর ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়া তথা গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি হবে। তাই পরিবেশ বিজ্ঞানীগণ পূর্বাভাস দিচ্ছেন যে গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চলের তুষার এবং হিমবাহ গলে গিয়ে সমুদ্রের পানির কয়েক মিটার উঁচুতে উঠে যেতে পারে এবং পৃথিবীর সমুদ্র উপকূলের নিম্নাঞ্চলগুলো পানি নিচে তলিয়ে যাবে। উদাহরণ হিসেবে বলা যায় যে বর্তমান হারে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে চলেছে, এই হারে যদি বাড়তে থাকে তাহলে গ্রিন হাউস প্রতিক্রিয়া দেখা দিবে, কারণ বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাবে। এর ফলে আমরা যেটা বলছি মেরু এবং হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের প্রায় 1/3 উপকূলীয় এলাকা সমুদ্রের পানিতে তলিয়ে যাবে। এর ফলে ব্যাপক সংখ্যক মানুষ বাসস্থান হারাবে, এই ক্ষতির সম্মুখীন হবে পৃথিবীর মানবকুল। তো এইভাবেই বোঝা যায় যে প্রকৃতিতে সবুজ উদ্ভিদ কি ভূমিকা পালন করে। সংক্ষেপে এই হলো এই চ্যাপ্টারের অংশ। চ্যাপ্টার তাহলে তথা দি রোল অফ গ্রিন প্ল্যান্টস ইন নেচার, এখানে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। একটা হলো সূর্য একটি তাপকেন্দ্রীয় শক্তির উৎস, সেটা সংক্ষেপে বর্ণনা করেছি। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আলোচনা করেছি রেডিয়েন্ট এনার্জি আলোচনা করেছি জনসংখ্যা এবং খাদ্য সরবরাহ, এটাও সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি যে বর্তমান জনসংখ্যা এবং তার বৃদ্ধির হার এবং ভবিষ্যতে কি অবস্থা হবে বর্তমান হারে জনসংখ্যা বাড়লে, সব আলোচনা করেছি। কার্বন ডাইঅক্সাইড এবং ওয়ার্ল্ড ক্লাইমেট, এখানে সবুজ উদ্ভিদের কি ভূমিকা। তাহলে অতি সংক্ষেপে আমরা বলতে পারি যে প্রকৃতিতে সবুজ উদ্ভিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টার থেকে তোমরা যে সকল পয়েন্টগুলি গুরুত্ব দিয়ে করবে সেটা হলো, যেমন আমরা একটা বলেছি যে সূর্যে যে 4টি হাইড্রোজেন পরমাণু, তার ভর কত এবং হাইড্রোজেন পরমাণু ভরের সাথে তুলনা করে লিখতে হবে এবং সূর্যের প্রতি মিনিটে কি পরিমাণ বস্তু শক্তিতে পরিণত হয়। এছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ প্রতি বছর কার্বন ডাইঅক্সাইডে কি পরিমাণ শর্করা তথা কার্বনকে চিনিতে পরিণত করে। এছাড়া দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ, আর রচনামূলক প্রশ্নের মধ্যে আসতে পারে যে 3টা শিরোনামে আলোচনা করেছি। একটা হলো সূর্য একটি তাপ কেন্দ্রীয় শক্তির উৎস, সংক্ষেপে বর্ণনা করো। এছাড়া রেডিয়েন্ট এনার্জি সংক্ষেপে বর্ণনা করো। জনসংখ্যা এবং খাদ্য সরবরাহ সংক্ষেপে সংক্ষিপ্ত আলোচনা করো এবং কার্বন ডাইঅক্সাইড এবং পৃথিবীর পরিবেশ সংক্ষেপে আলোচনা করো। এই কয়টা পয়েন্ট তোমাদের পড়তে হবে, চ্যাপ্টারটা ছোট। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আলোচনা করব এই পেপারেরই ইকোলজি অংশের শেষ অংশটুকু ভূ-জৈব রাসায়নিক চক্র তথা বায়োজিওকেমিক্যাল সাইকেল। আগামী শনিবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, তখন এই চ্যাপ্টারটা আলোচনা করো। প্রয়োজন বোধে তোমরা এই চ্যাপ্টারটা একটু দেখে রেখো এবং যে বইয়ের কথা বললাম গ্রন্থকুটির প্রকাশিত যতীন সাহা সুনির্মল চন্দ্র বসু লিখিত বাস্তুবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান বই থেকে আলোচনা করব। তাহলে তো
তোমাদের যদি পরের চ্যাপ্টারটা, যদি কোনো সমস্যা থাকে আগামী দিন এই যে পরের চ্যাপ্টার যে আলোচনা করব সেই সময়ও তোমরা জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে। পাশাপাশি তোমরা আগামী ক্লাসের জন্য ভূজৈব রাসায়নিক চক্র চ্যাপ্টারটি একটু দেখে রাখো। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। তাহলে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি সমাপ্তি টানবো আর কি। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে আমি সমাপ্তি করি। তাহলে পরিশেষে আবার তোমাদের এবং তোমাদের পরিবারের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সকলে সুস্বাস্থ্য তোমরা সবাই নিরাপদে থাকো। করোনা মহামারীর সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সবাই নিরাপদে থাকো, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সমাপ্তি করছি। ধন্যবাদ সবাইকে।